সুপ্রিয় দর্শক, এসটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দেখেছে তা টোটালটাই স্বৈরতন্ত্র দেখেছে। গণতন্ত্র বলতে যেমন দল হিসেবে যদি আওয়ামী লীগের কথা বলি, তা আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসই করে নাই। আওয়ামী লীগের যে ধরেন ৭৪ সাল পর্যন্ত, ৭২ সাল থেকে ৭৩ সাল পর্যন্ত, তারপরে ৭৪ সালে এসে তারা যে বাকশাল গঠন করলো, এই দেশের সকল গণতান্ত্রিক দলকে দমন করে দিয়ে শেষ করে দিয়ে তারপরে একটা দল গঠন করলো। তখন 7টি মাত্র সিট ছিল, মাত্র 7টি সিট। 7টি সিটও তাদের সহ্য হয় না শেখ মুজিবুর রহমান সাহেবের। 7টি সিটকেও তাদের কোনো রকম বৈধতা, একটা অপোজিশন যাতে না থাকতে পারে কোনো রকম, সেরকম সময় করেছে বাকশাল। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বলে আসছে আমরা বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাস করি এবং সেই আদর্শ লালন করি। তা আওয়ামী লীগ যদি শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে, সেই তার আদর্শটা হলো তো টোটালি অগণতান্ত্রিক আদর্শ, গণতন্ত্রে বিশ্বাসী করেন এই দলটা। তো সেইটা তারা বাকশাল নামে আগে ছিল, এবার বাকশাল নাম না দিয়া তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে এটা আবির্ভূত হয়েছে সারা বাংলাদেশে, এবং সেই নিষ্পেষণটা চলছে। গণতন্ত্রের জন্য যদি দরকার যে 3টে জিনিস, যে গণতন্ত্রের 3টা অঙ্গ আছে সেটা আপনি জানেন। একটা হলো তো পার্লামেন্ট, ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হলো ধরুন জুডিশিয়ারি, বিচার বিভাগ। তৃতীয়ত হলো নির্বাহী বিভাগ। তো 3টে বিভাগে ধরুন পার্লামেন্টের কথাই ধরুন, 3টে নির্বাচন হয়েছে। একটা হয়েছে রাতে নির্বাচন, আরেকটা হয়েছে ভোট ছাড়া নির্বাচন, আরেকটা নির্বাচন হয়েছে আমির নির্বাচন। মানে তা এই নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করার সুযোগ পায় না এবং দল অংশগ্রহণ করতে দেওয়াও হয়নি। এই যে দল অংশগ্রহণ করতে না দিয়ে একদম টোটালি স্বৈরাচার এবং টোটালি তারা কুক্ষিগত করে এরকম একটা সরকার গঠন করছে। দাবি হিসেবে সেখানে নিয়ে এসছে জাতীয় পার্টিকে। আপনারা সবাই জানেন সুজাত সিংয়ে বাংলাদেশে এসেছিল। তারপর গত নির্বাচনে এই যে আমাদের জিএম, মানে কী বলে, জাতীয় পার্টির জিএম কাদের সাহেবকে কত নাকানি চুবুনি খাই এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একটা ডামি বা একটা কোনো বিরোধী দল থাকার দরকার, যারা বিরোধী দল থাকবে কিন্তু কথা বলতে হবে সরকারের পক্ষে, এরকম একটা বিরোধী দল। মানে পৃথিবীর ইতিহাসে দেখছেন কিনা জানি না, তো বাংলাদেশের ইতিহাসে এটা ঘটছে যে জাতীয় পার্টির একটা বিরোধী দলের থেকেও তারা 2জন মন্ত্রী সরকারে ছিল, এ ঘটনা ঘটছে। এবং বিরোধী দলে বসে সরকারের শুভ কামনা করে এই সরকার যেন ভালোভাবে চলে, বিরোধী দল সমালোচনা করবে বা তাদের সমস্যা কী আছে সেটা তুলে ধরা বা যে এটা দৃষ্টি, সেটা তো কখনো বিরোধী দল করার সুযোগ পায়নি গত 15 বছরে। এগুলো একটা দিক। তা পার্লামেন্টকে ধ্বংস করেছে যেমন নির্বাচন কমিশন। তারা মানে আমি বলতে চাই এখানে অবশ্যই জাতীয় জানা উচিত, রাকিবুল হুদা কমিশন প্লাস নুরুল হুদা কমিশন প্লাস এই যে এখন আউয়াল কমিশন, এই 3টি কমিশনই এইরকম একটা অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে, যেখানে গণতন্ত্রের সৃষ্টি হবে, যেখানে মানুষের মানবাধিকার তৈরি হবে, যেখানে রিয়েলি গণতন্ত্রের জন্ম হবে যে ঘর থেকে, সেই ঘরেই ডাকাত বসেছিল। ডাকাত বসে এই দেশটাকে লুটপাট করেছে এবং সেই গণতন্ত্র ধ্বংস করার সকল প্রক্রিয়া তারা জড়িত ছিল এবং সেই কাজটা তারা করেছে। আমি এই আপনার টকশোর মাধ্যমে আমি দাবি করতে চাই এই সরকারের কাছে যে তাদের বিচারের আওতায় আনা উচিত খুব সবার আগে, তার আগেও বিচারের আওতায় আনা উচিত খায়রুল হককে, যে এই গণতন্ত্র ধ্বংস করার জন্য কেয়ারটেকার সিস্টেম। আমি পার্লামেন্টে যখন ছিলাম 91 সালে, আপনি জানেন কেয়ারটেকার সিস্টেম আমরা বিরোধী দল, আমি তো স্বতন্ত্র এমপি ছিলাম, বিরোধী দলে বসেছি, বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলেই কিন্তু কেয়ারটেকার সিস্টেমটা করেছে। এবং শেখ হাসিনা তখন প্রচার করেছে এটা আমার সিস্টেম, আমি এনেছি এবং এটা এক্সপোর্ট করতে পারি, এটা খুব ভালো সিস্টেম, অনেক কথা বলেছে, যেটা আপনাদের জানার মনে থাকার কথা। তো সেই সিস্টেমটা বাতিল করেছে এই খায়রুল হকের কারণে। এই বিচার বিভাগকেও ধ্বংস করেছে, পার্লামেন্ট তো ধ্বংস করেছে ওইভাবে। একটা হলো পার্লামেন্টের জামাত আনছে না, বিলটা মানে প্রথম প্রস্তাবনটা উত্থাপন করেছে জামাত, কিন্তু হাসিনা এটা সবসময় বলেছে যেটা আমার তার রেকর্ড দেখে আন্দোলনও করেছে, আন্দোলনের ফসল, এটা আমার আন্দোলনের ফসল। তো এটা হাসিনার করেছে, কিন্তু সেই কেয়ারটেকার সিস্টেমটাকে টোটাল বাতিল করেছে। এটা ওদের সংবিধান সংশোধনী একটা কমিটি গঠন হয়েছিল, তার হেড ছিলেন সাজেদা চৌধুরী, কো চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তারা কিন্তু কেয়ারটেকার সিস্টেমকে তারা সাপোর্ট করে সেই বিলটা কিন্তু শেখ হাসিনার কাছে পাঠিয়েছে। শেখ হাসিনার ঘরে যাওয়ার পর সেই বিলটা বাতিল হয়ে গেছে, সেই অংশটাকে বাতিল হয়ে গেছে এবং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করা হয়েছে। তো এইটা খায়রুল হক তার রায় বলেছে, রায় যেটা বলেছে, রায় মুখে যা বলেছে বাস্তবে সেই রায় আসে নাই এবং সেই রায়টা আসছে, লিখিত রায় আসছে অন্য রায়। সেই রায়ের ভিত্তিতে এই দেশের হোতা সকল ধ্বংসের, মূলত এই গণতন্ত্র ধ্বংসের প্রথম হোতাটা হলো খায়রুল হক বলতে হবে, এবং তার সাথে অ্যাপিলেট ডিভিশনে যারা জাজ ছিল তাদের বলতে হবে অ্যাকচুয়ালি। এবং বিচারাধীন গত 15 বছরে যত খুন এবং যত সম্পদ নষ্ট হয়েছে সকল কিছু দায় প্রথমত খায়রুল হকের মাথায় দিয়ে তাকে বিচারের আওতায় নেব এবং আন্তর্জাতিক আদালতে তাকে বিচারের সম্মুখীন করে তাকে ফাঁসি দেওয়া উচিত। এবার তো একবার ফাঁসি দিল হয় না, তাকে অনেকবার ফাঁসি দেওয়া উচিত। এই দেশের ধ্বংসের অন্যতম বড় কারণ হলো সে খায়রুল হক এবং তার অ্যাপিলেট ডিভিশন। তো এই লোকটা তো, এই মহিলা পার্লামেন্টকেও ধ্বংস করেছি,
বিচার বিভাগকে ধ্বংস করেছে। মানুষ যাবে কোথায়? ধরেন এই প্রথম এই জাস্ট এই ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতির কথা বলেন, সে বলছে রাস্তায় মিছিল করলে কি কোর্টের মানে রায় বাতিল করা সম্ভব? সেটা নিজে বলছে মাত্র কয়েক জায়গায়। 7 দিন পরে সেই রায় বাতিল করেছে। যে মাস রায়ের ডেট ছিল আগস্ট মাসে, সেই রায় ফেরত নিয়ে এসেছে জুলাই মাসে। বন্ধের দিনে কোর্ট হাজির করে, সারা বাংলাদেশে কোনো অফিস নেই, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে। সুপ্রিম কোর্ট চালাইয়া সেই করতে হয়েছে আপনার যে ছাত্র জনতা ছাত্রদের যে দাবি, ন্যায্য দাবিটাকে সেটা এস্টাবলিশ করা হয়েছে। এই দাবিটা খুব সহজেই মানতে পারতেন। তাই স্বৈরাচারের কী হয়, স্বৈরাচারের একটা ইগো থাকে, আমি মানলাম না, কেন মানলাম না তা আমি জানি না, এই ব্যাপারটা এরকম হয়েছে। সেই করে ধরেন বিচার বিভাগে মানুষ যায়, সর্বশেষ আশ্রয়স্থলে বিচার, সেখানে মানুষ যাবার পর মানুষ কোনো রিলিফ পায় না। ধরুন আমাদের মতন আমরা যারা এমপি ছিলাম, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। বিএনপির স্পেশালি লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরে থাকতে পারে না, এবং গ্রামের একটা সাধারণ কর্মীর বিরুদ্ধে 10-15টা মামলা, একটা সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ। এবং ভাগটাকে এইভাবে দেশটাকে ডিভাইড করেছে মানুষের মধ্যে, যে আপনার চেতনার পক্ষে আর চেতনার বিপক্ষে। তা চেতনার পক্ষ বিপক্ষ করতে করতে এক রাজাকার শব্দ দেখেন কি, যেন সবাই বলে আমরা রাজাকার হয়ে গেছি। কে বলেছে? স্বৈরাচার বলেছে। অর্থাৎ হাসিনা এক রাজাকার বলে নিজে স্বৈরাচার ছাড়ছে। আর রাজাকার শব্দের অর্থ কি? বন্ধু, মানে কি যেন এরকম একটা সাহায্যকারী। তা পাকিস্তানি রাজাকার এগুলো তো সব ভারতের রাজাকার। এগুলোকে যদি কেউ রিয়েল রাজাকার বলে, তাহলে রিয়েল রাজাকার হলে এগুলো ভারতের রাজাকার। তো এই কাজটা করেছে, তাকে বিচার বিভাগটাকে টোটালি ধ্বংস করেছে। আপনি গ্রামের, আচ্ছা ধরেন একটা বিষয় বল, বেগম খালেদা জিয়া একজন বর্ষিয়ার নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী। আচ্ছা, বেগম খালেদা জিয়া আমরা আমাদের একটা সেন্টিমেন্ট আছে, একটা ফিলিংস আছে, এটা বাদই দিলাম, সাধারণ মানুষের কথা বাদ দিলেন। এই বেগম খালেদা জিয়ার বিচারে 5 বছর সাজা হয়েছে। মানুষ সাধারণত উচ্চ আদালতে যায় সেখানে রিলিফ পাওয়ার জন্য, সকল মানুষই যায়, সেখানে সাজা বৃদ্ধি করে দিয়েছে, 5 বছর থেকে 10 বছর করে দিয়েছে। তারেক রহমান সাহেবের সাজা হয়েছে, সাজা কি হয়েছে? তার মানি লন্ডারিং মামলায়, তার মানি লন্ডারিং আজ পর্যন্ত 1 টাকাও বাইর করতে পারে না, 1 টাকাও না, কিন্তু 1 টাকাও বাইর করতে পারে না কোথাও, যে তার মানি লন্ডারিং। কিন্তু বিরাট গলা বিলে বলছে, চিৎকার করে বলে চোর চোর বলছে তারেক রহমানের। কিন্তু চোরের একটা চোর, উনি যে টাকা চুরি করছে বা লন্ডারিং করছে, এরকম একটা কিছু আজ পর্যন্ত বাইর করতে পারে না, এই 15 বছর থাকার পরে। আচ্ছা, সেই তারেক রহমানের এখানে মোতাহার সাহেব নামে একজন জাজ ছিলেন, তিনি রায় দিয়েছিলেন, এবং রায়ে তাকে বেকসুর খালাস দিয়েছিলেন। সে বেকসুর খালাস পাওয়ার পরে সেইটা হাইকোর্টেই না, তারে আবার শাস্তি দিয়েছে 7 বছর। এই তারেক সাহেবের নাম এই যে মামলার মধ্যে নাই, কি যেন ওই যে 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় নাই, সেইটা আবার চার্জশিট দিয়া, এই যে একজন কি যেন একজন আছে ডিআইজি ছিল, এই যে কাহারাকন ছাড়া কোনো মামলায়, এই হাসিনার যত মামলা দেখবেন সকল মামলায় কিন্তু তদন্তকারী কাহারাকন, সেই কাহারাকনকে আবার চার্জশিট, নূতন করে চার্জশিট দিয়ে তারপর আবার তাকে এখানে আনা হয়েছে। বিষয়টা হলো যে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হলো, গভর্নমেন্ট একটা অন্যায় করতে পারে বা আমার উপরে জুলুম করতে পারে, কিন্তু আমি যাব কোর্টে। কোর্টটাকে শেষ করেছে প্রথম হাসিনা গভর্নমেন্টে বসে, ফার্স্ট কাজটা করেছে কোর্ট ধ্বংস করেছে। অর্থাৎ কোর্টকে 65 জন, 67 জন জাজ নিয়োগ করেছে কোর্টকে, এবং তারা অল্প সময়ের মধ্যে তাদের পার্মানেন্ট করেছে। এই প্রথম কাজটা করেছে কোর্টে। তাদের কাজটা ছিল এই যে আমি কোর্টে পাঠাবো, আমার পুলিশ এই পিটিপিটি করবে, মারামারি করবে, ধরবে, ধ্বংস করবে, কোর্টে যাবো, তোমরা সেখানে শাস্তি দিয়ে দেবে, নিশ্চিত করবা। এই জন্য ধরেন একটা দেশে এটা একটা বিখ্যাত উক্তি আছে, গণতন্ত্রের একটা বিখ্যাত উক্তি হলে সেটা সিজরের মতন, 2 পার্টে কাটে, 1 পার্টে কাটে না। মানে আমরা শুনবো আবার এসে আপনার কাছ থেকে নির্বাহী বিভাগের কথাও শুনবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, যেটি মনে ভাই বলছিলেন যে বিচার বিভাগে, আপনি নিজেও একজন আইনজীবী, সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করেন, আপনার কি মনে হয় যে বিচার বিভাগ যদি সঠিকভাবে তার কাজ করত, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত? বিষয়টা কি সেরকম? জি, ধন্যবাদ আপনাকে। আজকে এসএ টিভির দর্শকদের সালাম ও শুভেচ্ছা। আমার সাথে 2 জন বিশিষ্ট আলোচক আছেন, সাথে আপনাকেও সালাম ও শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ করছে। আজকে যদি বিচার বিভাগ বা আইন বিভাগ যদি সচেতন থাকতো এবং দেশ তো অবশ্যই অনেক দূরে এগিয়ে যেত। আজকে এই হানাহানি, আর আজকে হাসিনারও কিন্তু এই দেশ থেকে পলায়ন করতে হতো না। যে হাসিনা উচ্চস্বরে বলছিল যে আমি পলাই না, তার 7 দিনের মাথায় কিন্তু উনি পালায় গেলেন। তো যখন যেই রাষ্ট্রে, যখন আমাদের তো শিক্ষা হয় না, আমার কষ্টটা লাগে ওই জায়গার থেকে। আমি এই 111 যে ঘটনা ঘটলো, এত ব্যবসায়ীদের দামি দামি গাড়ি পর্যন্ত রাস্তায় ফেলে যান বাঁচানোর জন্য তারা ছুটে গেল, যখনই আপনার এমার্জেন্সি আসলো দেশে, সেইখান থেকে তো আমাদের শিক্ষণীয় কিছু ছিল। আমেরিকার অ্যাম্বাসেডার সাহেব, আপনার এই যে সাবেক প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছিল হাসিনার যে আপনার পার্লামেন্ট কেমন করলো, যে আমার পার্লামেন্ট শিক্ষিত লোক, এরা কোনো মানে উনি একটা উদাহরণ দিচ্ছে যে আমার ফরেন মিনিস্টার তখন দীপুমণি ছিল, সে অত্যন্ত কোয়ালিফাইড, সে না, এখন তার ফাইলে 10 টাকাও ছিল না, এখন 5000 গুণ কীভাবে হয়?
শত শত গুণ হয়। আজকে একটা পেতি সেক্রেটারি তার 100 কোটি টাকার মালিক। আমরা আইনজীবী, আমার নিজের নামে একটা ফ্ল্যাট এখনো পর্যন্ত একটা ফ্ল্যাট হয়েছে, যাবো এর আগে আমি বলছিলাম এটা। তো এগুলি তো মূল্যায়ন। আজকে সল্টুবাবু একটা পিয়নের চাকরি করে, তার হয়ে যায় 73টা ফ্ল্যাট। আপনার ওই পানি জাহাঙ্গীর, মেথর জাহাঙ্গীরের হয়ে যায় 400 কোটি টাকার মালিক। তো এগুলি তো দায় এড়াইতে পারবো না। এই যে উনি এই কুরুক্ষেত্রগুলি আস্তে আস্তে তৈরি করে উনি একটা বিস্ফোরণ ঘটাইছে, এই বিস্ফোরণের ঘটনায় এর জন্য দায়ী উনি সম্পূর্ণ। এখন যেমন আনিসুল হক, তার ইন্টাগ্রেশন করা হইতেছে না, উনি ডাইরেক্ট বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি, আমরা কোনো কিছু না। উনি বলছে আমরা ইমপ্লিমেন্ট করছি। তাহলে সব কিছু সেই একই কথা বলছে ওনার ওই যে দশবের বাবার কাছে 1 লক্ষ কোটি টাকা ক্লাসিফাইড। আর মিথ্যাচার ছাড়া এই সমাজটারে কুলসিত 17 বছর, এর আগে তো গেলই 53 বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সবগুলি সব জাতীয় পার্টি 9 বছর শাসন করছে, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, কে কতটুকু কুলসিত করছে সবই জানে মানুষ। 1 টাকা আলু ছিল 90 টাকা আলু খেলো খালেদা হাসিনার সময়। কারণটা কি? প্রতিটা আলু কেজিতে 50 টাকা করে তারা আপনার সিন্ডিকেট বসাইছিল। আজকে দেখেন এই আপনার 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 19,50,000 কোটি টাকা লোন আনছে। আনার পরে এখন প্রতিটা লোকের, এরশাদ সাহেব যখন ক্ষমতা ছাড়ছিল 2090 সালে, তখন মাথাপিছু ঋণের বোঝা ছিল 2,765 টাকা বা এরকম 2,790 সালে যখন, হ্যাঁ 90 সালে তখন। আর এখন হইলো আপনার 1,18,000 টাকা, একটা শিশু জন্ম নিলে তা। আপনি পদ্মা সেতু নিজের টাকায় করলেন, ভালো কথা। মেট্রো রেল দিচ্ছে জাপানের টাকায়, MRT 7টা লাইন জাপানের টাকায়, এশিয়ান হাইওয়ে এশিয়ান ব্যাংক দিছে, ওয়ার্ল্ড ব্যাংক দিছে, জায়গা দিছে। তা আপনার টাকাটা কোথায় গেল? এটা খালি উন্নয়ন, এই উন্নয়নের ফল। আর এই আপনার শিক্ষা, আপনি 17 বছর শাসন করলেন, 13 বছরের পোলা কেন জামাত হইল? আপনার শিক্ষা ব্যবস্থা কি ছিল? আপনার সমাজ ব্যবস্থা কি ছিল? আপনার নীতি নৈতিকতা আদর্শ কোথায় ছিল? আপনার এত বড় লেসপন্সার ছিল, তারা কোথায় ছিল? একটা লোক কেন এইসব সমাজ রেখে তারা লুটপাট করে কীভাবে পাঠায়? 11 লক্ষ কোটি টাকা পাঠাইছে শুধু বিদেশে আপনার অর্থ পাচার করে। আজকে আপনি বিশ্বাস করেন, আমি একটু থাইল্যান্ডে যাবো, ডলার কিন্তু আমার বলছে যে $500 বেশি আপনি নিতে পারবেন না। কিন্তু আমার ইয়েতে আছে যে আমি 12,500 টাকা বছরে আমি এখান থেকে সরকারের কোষাগার থেকে নিতে পারবো। সেই জায়গায় এইবার আমি শুধু হজে গেছি, সেটা আমি রিয়াল কিনে গেছি, কিন্তু তাও আমার $500 উপরে দেবে। আমি রাগারাগি করে আমি আইসা বসে আমি ডলার নিই, আমি ভিক্ষা নিতে আসছি নাকি এখানে? আমার যেই যে ডলার নাই স্যার, আমরা কি করবো? তা কি করবো? এই যে এক একজনের মন্ত্রীর বাসায় হাজার হাজার ডলার পাওয়া যেতেছে, পাইতেছে, ক্যাশ ডলারগুলি সব চলে গেছে। আপনি কত কি করবেন? সংস্কার কয়টা করবেন? এই যে ইউনূস সাহেব যে ক্ষমতা নিচ্ছে, এই কারণে ইউনূস সাহেব বলছে যে তোমরা আনছো আমারে, ওইভাবে আমার সময় দিতে হবে, যখন তখন বললে আমি চলে যাব না, আমি সুন্দরভাবে এই দেশ গুছাই। তারপরে সংস্কারের কোনো সীমা রেখা নেই। তারপরে কি আমাদের শিক্ষা হবে? আমরা 5ই আগস্ট থেকে কি শিখতে পারবো? এতগুলি 1000-এর উপরে এই যে সন্তান, শিক্ষিত ভালো সন্তানগুলি যারা মারা গেছে, এবং ভালো না যেটাই হোক, জন্মগতভাবে সে জন্ম নিছে পৃথিবীতে, একটা সন্তান যারই সন্তান হোক, আজকে আপনার সন্তান না আপনার গায়ে লাগে না। এক লোক বলছিল, ভাই আপনি যে বলতেছেন যে বীরঙ্গনা মহিলা 50,000 এখনো আছে, 2.5 লক্ষ কোথায় পাইছেন? আমি কোথায় পাইছেন? আপনার কি মা বোন এরকম ধর্ষিত হয় না? আপনার এই কারণে আপনার লাগে না। যেমন জায়েক নাইক বলছিল যে ধর্ষিত হয়েছে তার মা বোন না বলে তার গায়ে লাগে না, কিন্তু অন্যের নিজের ধর্ষিত হওয়ার পরে দেখা যায় যে না, তারে ফাঁসি দিতে হবে, আমার মেয়ে কেন ধর্ষিত হইল? এই হলে আমাদের মন মানসিকতা এত একটা নিচু স্তরে চলে আসছে। আজকে গণতন্ত্র সুশাসন কোথায়? গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠিত হবে, প্রসার বৃদ্ধি হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমাদের আশা আকাঙ্ক্ষা কি? প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে যে হ্যাঁ আমি একটা সুন্দর জীবন যাপন করবো, করবো। এতদিন আমরা বলছি পাকিস্তানে এত টাকা নিয়ে গেছে তারা 22 পরিবার, পাট বেচার টাকা, এই বেচার টাকা। আজকে আমার ভাই আমার রক্ত চুষা সে বিদেশে নিয়ে সে টাকা নিয়ে পাচার করতেছে, ওইখানে গিয়ে ভালোভাবে সে থাকতেছে। আমরা কি মরলাম না? বলে একটা সচিব তার সারা জীবনের রিটায়ারমেন্ট বেনিফিট সহ 1,35,000 টাকা, তার এক ঘরেই পাওয়া গেছে 3 কোটি টাকা। সেই গণি ভাই একজন কৃষক আসেনি, বন খ্যাক গণি, আপনারা তো এগুলি সব ভুলে গেছেন। সেইখান থেকে একটা মেশিনের মাধ্যমে 5 কোটি টাকা শুধু আনা হয়েছে, মেশিন পর্যন্ত আনা হয়েছিল সেই 111 সময়। আমরা তো আজকের ঘটনা কালকে ভুলে যাই, এই হলো আমাদের বিপদ, যার কারণে আমরা মনে রাখতে পারি না। সেই গণি জেলের থেকে বাইরে ফুটটুস আমেরিকা চলে গেছে, হেড তো ধরা ছোঁয়ার বাইরে। আমেরিকা যেটি পাঠাইছে, জেল খাটছিল 12 বছর, 7 বছর মনে জেল খাটছে, এবং সেখানে নামাজ পড়তে হতো। তার আচার আচরণে মনে আবার 2 বছর তারে আপনার বোনাস দেওয়া হয়েছে, মানে জেল না কাটলেও চলবে আর কি। তো এই হইলো এই রাষ্ট্রের এই পরিস্থিতি। আমার কথা হইলো 5ই আগস্ট থেকে আমরা অনেক কিছু শিকার আছে, সেইগুলি শিখি, সুশাসন প্রতিষ্ঠা করি, মানুষরে সেইভাবে চলার
ইয়ে করে ব্যবস্থা করে দিই, গণতন্ত্র সুসংহত করি, যে মানুষ যেন আর ভুগতে না হয়, মানুষ যেন এই নৈরাজ্যের প্রতি কোনো মুখামুখি না হইতে হয়। এটাই হলো আমার বড় কথা। নুরুল আজহার ভাই, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন সিআইপি, আমরা যেটি নিয়ে আলোচনা করলাম, নুরুল আজহার ভাই বলছেন এর মধ্যে যে অনেক ব্যবসায়ী নেতা, ব্যবসায়ী যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনিও এর আগে অনেক সময় বলেছেন নিত্যপণ্যের দাম নিয়ে, সিন্ডিকেটের কথা বলেছেন কিন্তু মুখে নাম নেননি, বাড়ির বউ যেমন ভাসুরের নাম মুখে নেয় না তেমনভাবে বলেছেন, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তাদের নাম আসছে বড় বড় সিন্ডিকেটের, বড় বড় গ্রুপের। ব্যবসা হিসেবে আপনার কি মনে হয় কেন তাদের এত টাকার প্রয়োজন? ধন্যবাদ আপনাকে, এবং বিশেষ করে আজকে যে সুন্দর কথা হচ্ছে আমাদের দুই আলোচক, আমি খুব মনোযোগ দিয়ে তাদের কথা শুনছি। নুরুল ইসলাম মনি ভাই প্রাক্তন এমপি, সেই 91-এ, অনেক আগে উনি, কিন্তু দেখতে কিন্তু সেরকম মনে হয় না। তো আর অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার সাহেব 88 থেকে ডক্টর অ্যাডভোকেট নুরুল আজহার সাহেব, ওনার অনেক ক্ষোভের কথা বললেন, ওনার কথা শুনলাম, ভালো লাগলো। তো প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আজকে আপনার যে টপিকসটা দিয়েছেন, গণতন্ত্র এবং সুশাসন, আমি তো মনে করি যে কোনো একটাই যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু সব কিছু পেয়ে যাই। সুশাসনটা যদি আমরা এনশিওর করতে পারতাম তাহলে কিন্তু আজকে এই ধরনের আমাদের যে অবস্থা সেটা কিন্তু হতো না। এবং দেখেন, একটা দলের নাম নিতে পারছে না একজন কর্মী, সে তার পরিচয় দিতে পারছে না একজন, সে মাথা উঁচু করে দাঁড়ানোর তার কোনো শক্তি নাই, বিদেশে যায় সে চোরের মতো থাকে। তো এইটা চিন্তা করেন যে সুশাসনটা থাকতো তাহলে এটা হতো না। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের ব্যবসায়, আমি তো একজন ব্যবসায়ী, আমি গত 40 বছর যাবৎ ব্যবসা করছি, কারণ 1980-তে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপরে থেকে আমার বাবার ব্যবসাকে ধরেছি। তাই চিন্তা করি যে আমার লোন, আপনার যে লোন ঠিক মতো পরিশোধ করতে পারি না, কত কষ্ট হয়। মাত্র 15 থেকে 20 কোটি টাকা আমার লোন আছে, হয়তো আমার সম্পদ আছে 200 কোটি টাকার, যেটা কিন্তু আমাকে আরও 10 কোটি টাকা চাপো, এটা আমার দিচ্ছে না, আমার সেই যোগ্যতা নাকি নাই, যেহেতু আমি পারছি না। আর সেইভাবে আমাদের এই ব্যবসায়ীরা কিভাবে 50,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 19 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, এটা চিন্তা করলে যেন আমি স্বপ্ন ভাবতে পারি না, আমি চিন্তা করতে পারি না। আমি একজন প্রকৃত ব্যবসায়ী, আমি সুন্দর মতো আপনার ট্যাক্স দেই, আমার সিআইবি রিপোর্ট ভালো, আমি ভ্যাট দেই, সব কিছু ঠিক মতো আমি দিয়ে যাচ্ছি, তারপরেও আমি তাদের কথা চিন্তাই করতে পারি না। এবং তাদের কত দরকার এবং তারা কতটুকু খেতে পারে, তাদের কি দরকার, তাদের কি বয়সে একটা সীমা নাই? এখানে বলা হয়েছে যে কোভিডের কথা বলা হয়েছে, কোভিডের কথা যদি আমরা বলি যে এই যে এস আলম সাহেবের ওখানে চিটাগাংয়ে সেই কোনো ভালো কোনো হসপিটাল ছিল না, এবং সে আপনার সিঙ্গাপুর বা ব্যাংককে যাওয়ার কোনো সে সুযোগ ছিল না। একটা অক্সিজেন ছিল, অক্সিজেন তার বড় ভাইয়ের কাছে ছিল, আর একটা তার কাছে ছিল না। পরে সবাই আলাপ করে বড় ভাইয়ের থেকে নিয়ে এসে এস আলম সাহেবকে দেওয়া হয়েছে, বড় ভাইকে নিয়ে আরেক ভাই, তাই তো বলছি, 2 ভাই অসুস্থ হয়েছে, বড় ভাইয়ের কথা বলছি। তো সেই বড় ভাই থেকে নিয়ে তার কাছে দেওয়া হয়েছে, যার কাছে আনা হলো সে ইন্তেকাল করেছেন, আর এস আলম সাহেব বেঁচে গেলেন। তো এই দিকে কি তার কোনো চিন্তা হয় না? ইসলামিক ব্যাংক আপনার এই দীর্ঘ 52 বছর ইতিহাসে কি সুন্দরভাবে তারা দেশ পরিচালিত করে আসছে, এবং অর্থনৈতিক ইসলামের অর্থনীতি যে চলতে পারে, ইসলাম ভিত্তিক যে অর্থনীতি হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ ইসলামিক ব্যাংক। এইটা তারা দেখাই দিল যে সুদ ছাড়াও যে একটা ব্যাংক চলে, সমস্ত বিশ্বের কাছে কিন্তু একটা বিস্ময় যে সুদ ছাড়া কীভাবে একটা ইসলামিক ব্যাংক চলে, খুব ভালোভাবে চলছিল। সেই ব্যাংকের দেখেন কী অবস্থা হলো। তো সেখানে আমাদের সত্যি একজন ব্যবসায়ী হিসেবে আমি নিজেকে, আমার মাঝে মাঝে আমার তো সত্যি লজ্জা করে যে আমাদের যাদের কাছে আমরা শিখি, যারা পথ দেখাই দিয়েছে, তারা এই ধরনের যদি সীমাহীন দুর্নীতি করে, এইভাবে যদি টাকার পয়সার ব্যাপারে তাদের এতটা লোভ হয়। যে কথা বললেন যে সিন্ডিকেট, সত্যি কথা আমরা এরকমও দেখেছি যে কোনো একটা মাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর ওদিকে রমজান আসছে সামনে, এমনও আছে যে মাদার ভেসেল যেটা শিপ, ওই শিপটা আটকায় রেখেছে, আপনার আলটিমেটলি তারা শুল্ক প্রত্যাহার করবে। আরেকটা যে জিনিস আছে আপনার ওখানে মালের শর্টেজ হলে তো জিনিসের দাম বেড়ে যাবে, এবং এসআরওর মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরে বা বিভিন্ন স্টোর মাল দেওয়া হয়, তারা 15 দিন মাল দেওয়া বন্ধ করে দিল যে শর্টেজ আছে, দাম বেড়ে গেল। যেই দাম বেড়ে গেল তখন আবার শিপটা ভিড়ল। এটা কারা? এটা অল্প কয়েকজন। এটা তো আমরা যেমন আপনার এখানে আমরা বলেছি যে মালয়েশিয়া প্রায় 5 লক্ষ শ্রমিক যে পাঠালো, এখানে আমাদের রিক্রুটিং এজেন্ট যারা আছেন তো প্রচুর, এখানে মাত্র 5 জন। তো এটা কি কেউ জানে না, দেখে না, বুঝে না? তারা কারা? তারা ব্যবসায়ীর নাম ধরে তারা এই ধরনের যে অত্যাচার করছে। তাই আমি বলতে চাচ্ছি যেটা
যে তা হলো যে ইউরোপ ইউনিয়ন কিন্তু তারা এখন বলেছে স্পষ্ট কথা যে পারমাণবিক চুল্লি যেটা হয়েছে আমাদের এখানে $500 কোটি এখানে আপনার আনডিও এটা পেমেন্ট হয়েছে, এবং তারা বলছে যে আমাদের যদি সরকার সহযোগিতা করে তাহলে আমরা ইউরোপীয় ইউনিয়ন আমরা রাজি, আমরা চেষ্টা করব ওই টাকাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। এটা বিরাট একটা কথা। এবং গত 17 দিনে আমাদের কিন্তু আপনার কি বলে সবচেয়ে রেমিটেন্স সবচেয়ে বেশি আসছে আপনার এখানে 117 কোটি টাকা, 117 কোটি টাকা আসছে 17 দিনের রেমিটেন্স। তাই আমি এখানে বলতে চাচ্ছি যে হানাহানি মারামারি বা বিভিন্ন কথাবার্তা না বলে আমাদের যে একটা ইমেজ, বাংলাদেশের যে ইমেজ বিল্ড আপ করতে হবে। যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত, ওরা তো এমনভাবে লেগে গেছে আমাদের বিপক্ষে, যেমন না জানি আমরা তাদের গরম ভাতে আমরা পানি দিয়ে দিলাম এরকম একটা ভাব। এবং তাদের বিভিন্ন চ্যানেলে দেখতে, যে চ্যানেলটা আমি দেখেছি আগেও যে বাংলাদেশ সম্বন্ধে তারা প্রশংসা করতে, প্রতিটা লেয়ারে নাকি আমরা উপরে আছি, সেই তারাই বলছে এখন, সেই চ্যানেলেই বলছে বাংলাদেশ এখন আফগানিস্তান হয়ে গেছে। তো এর জন্য আমাদের এখানে আমি বলবো ব্যবসায়ী বন্ধু, আমাদের রাজনীতিবিদ এবং যারা আমাদের এই সরকার আছে তাদের দায়িত্ব হবে কিভাবে সুশাসন নিশ্চিত করে আমাদের একটা স্টেবল সরকার আনা, বহির্বিশ্বের কাছে আমাদের যে একটা ভাবমূর্তি, এই ভাবমূর্তিটা সঠিক রাখা, এবং অন টাইমে আমাদের যে সমস্ত এক্সপোর্ট যেটা হওয়ার কথা আমরা দিতে পারবো সেই ব্যবস্থা আমরা করে ফেলেছি। আমাদের ফরেন রেমিটেন্স আসছে, এবং আমরা চাই যে আমরা যারা ব্যবসা করি, ব্যবসা আমরা সঠিকভাবে আমরা ট্যাক্স ভ্যাট দিব। আমরা চাই একটা শান্তি শৃঙ্খলাভাবে চলে আসুক, এবং এখানে কোনো চাঁদাবাজি না হোক। এখানে আমি অনেক জায়গায় আমি কয়েকটা থানায় গিয়েছি, তারা খুব গ্রেটফুল আমাদের কাছে। তারা বলছে আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন, আমাদেরকে সাহস যোগাচ্ছেন, এখন আমরা আমাদের দায়িত্ব পালন করছি। তো এই জিনিসটা আমি মনে করি আমাদের সবার দায়িত্ব। এখন যে ইন্টারিম পিরিয়ডে কীভাবে বাংলাদেশকে আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র হিসাবে আমরা করতে পারি, এখানে আমি মনে করি যে ব্যবসায়ী যারা আছে সব ব্যবসায়ী একত্রিত হয়ে আমাদের দেশের যে অর্থনৈতিক চাকাটাকে আমরা যেন সচল রাখতে পারি। এই কারণে আমি মনে করি যে আমাদের যে সরকার আছে, সরকারের দায়িত্ব হবে যে বাংলাদেশ অর্থনীতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া। আর এখানে আরেকটি কথা আমি শেষ করবো, তাহলে একটা সুযোগ আছে কিন্তু সংস্কার, এই সংস্কার অবশ্যই চাই। বিরতির পরে আমি আবার আসবো, শুনবো আপনার কথা। ধন্যবাদ। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নুরুল ইসলাম মনি, আপনি বলছিলেন বিচার বিভাগের কথা, নির্বাহী বিভাগও যেখানে আমরা বলি যে দলীয়করণ হয়েছিল সর্বত্র দলদাস, একজন উচ্চ শিক্ষিত একজন বিশেষ কর্মকর্তা, তার কি একটি বিবেক থাকবে না যে কেন অন্যায় আদেশ বা বেআইনি কর্মকাণ্ডে একটা বিষয় আপনি জানেন, মাছের পচন হয় মাথায়, তো মাথায় তো পচন ধরেছে। ধরেন একটি বিষয় যে এক শুধুমাত্র পাওয়ার মানে কি বলে ওই যে রাশিয়া থেকে যেটা নিয়ে আসা হয়েছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটা 1,13,000 কোটি টাকা খরচ হয়েছে। 1,13,000 কোটি টাকা সেম সাপ্লায়ার রোসাটম রাশিয়া থেকে, এবং সেম সাপ্লায়ার সেম ক্যাপাসিটি কেরালায় বসেছে, এটা হলো 32,000 কোটি টাকায়। বাংলাদেশি টাকার 32,000 কোটি টাকায় সেটা বসছে কেরালায় 3.2 বিলিয়ন। আর সেই একই পাওয়ার প্রজেক্ট এবং একই ক্যাপাসিটি বাংলাদেশে বসছে 1,13,000 কোটি টাকায়। এবং এখন তো আপনারা দেখছেন আজকে পত্রিকায় আছে যে প্রায় অলমোস্ট 6 বিলিয়ন 5 বিলিয়ন সামথিং সে টাকা টিউলিপ নিয়েছে, মানে এটা একটা ভাগ নিয়েছে। মানে তারা পরিস্থিতি এরকম করেছে, এই টাকাটা ভাগ বাংলাদেশের অ্যাকাউন্টে বর্তমানে এখন গভর্নমেন্টের একটা দেশের এখন $6 বিলিয়ন নেই, বর্তমানে নেই। এই পরিস্থিতি, যে টাকাটা আছে সেটা আবার এক জায়গায় ইনভেস্ট করে রাখছে। সে কত বড় বড় কথা বলছে, এত বড় সাধু গাছেও ধরে না, অথচ দেখেন তার বোনের মেয়ে সে নিয়েছে $5 বিলিয়ন। এই এসালম একটা ব্যাংক, এগুলো তো পিসমিল কথা বলছি। ডাকাতির একটা সীমা থাকা উচিত। একটা দেশকে এইভাবে ডাকাতি করলে একটা দেশ বাঁচতে পারে না। সেই একটা ব্যাংক, ইসলামী ব্যাংক সবচেয়ে হাইয়েস্ট প্রফিটেবল ব্যাংক, এবং লিকুইডিটি তাদের অনেক পরিমাণ বেশি। তারা টাকা বিভিন্ন ব্যাংকে ধার দিত, বাংলাদেশ ব্যাংকেও অনেক সময় ধার দিত এরকম। সেই ব্যাংকটা শূন্য করে ফেলছে। একটা চিটাংয়ের একটা ব্রাঞ্চ থেকে তারা 59,000 কোটি টাকা নিয়েছে, 59,000 crore টাকা নিয়েছে একটা ব্যাংক থেকে, একটা ব্রাঞ্চ থেকে। ব্যাংকটা শেষ করে দিয়েছে। তো এদের লুটপাটের একটা সীমা থাকে, সীমাহীন পর্যায়ে লুটপাট করেছে তারা। ব্যাংক একটা লোকরে 8টা ব্যাংক দিয়েছে, একটা লোকরে। আবার আইন করেছে কি দেখেন, আইন করেছে আপনি যদি 500 কোটি টাকাও ব্যাংকে রাখেন, কিন্তু ব্যাংক দেউলি হলে আপনি পাবেন 1 লাখ টাকা।
এটা বাংলাদেশের আইন, এটা জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা জেনে রাখবেন যে তারা জানে যে এটা ডাকাতি করবে, এই ব্যাংক থাকবে না, সুতরাং আপনি টাকা পাবেন না, এই পরিস্থিতি করেছে। তাদের টাকা তখন ধরেন ঘরে ঘরে, আজকে এখন তো ধরেন খোঁজাখুঁজি হচ্ছে, পাবেন সেটা আমি এই আলোচনা যেতে, আমি যে মূলত যে আলোচনা যেতে চাই সেটা হলো এই যে এটা তারা বিচার বিভাগটাকে ধ্বংস করেছে মূলত, এবং গ্রাম থেকে একেবারে পেরিফেরি থেকে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোথাও কোনো বিচার মানুষ পেত না। এবং আমাদের এক নেতা একসময় দুঃখ করে বলেছে এটা তো কোর্ট না, এটা তো মুজিব কোর্ট, এটা নিয়ে তার একটা কন্টেম্প অফ কোর্ট হয়েছে এবং সেখানে মাপ চাইতেছে। এটি পরিস্থিতি নিয়ে এসেছিল। আজকের বিচার মানুষের শেষ ভরসার জায়গা হলো বিচার, সেখানে যদি মানুষ বিচার না পায় তা মানুষ কোথায় যাবে? আর সেইটা করেছে কোথায়? দুই তিনটা কাজ করেছে। একটা হলো প্রথম সকল পত্রিকা মিডিয়াকে বন্ধ করেছে, মিডিয়াকে ভিডিও দ্যাট ওয়ে এমনভাবে শাটডাউন করেছে কোনো মিডিয়া কোনো কথা বলতে পারতো না, এটা একটা দিক ছিল। সেই মিডিয়া বন্ধ করে তারপর করাপশন করেছিল র্যাম্প্যান্ট, এবং কেউ করাপশনের সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেও সেখানে সহযোগী হওয়ার ছাড়া কোনো পথ ছিল না অনেকেরই, সহযোগী না হলে তার বিপদ নেমে আসতো, এটা একটা দিক ছিল। কিন্তু তারপরেও যারা দুই একজন চেষ্টা করেছে তারা অনেক বিপদগ্রস্ত হয়েছে। তারপরে এসে করেছে কি, মিডিয়া কন্ট্রোল করার পরে তারপর সে র্যাম্প্যান্ট লুটপাট করেছে সব জায়গায়। এমন কোনো ক্ষেত্র নাই যেখানে সে লুটপাট করে না, এমন কোনো ক্ষেত্র নেই, সব জায়গায় লুটপাট করে সেই সম্পদ করেছে, সম্পদ নিয়ে গেছে দেশের বাইরে। এই হলো মূল কাজটা সে করেছে, এবং সেটা সে সবসময় নিজে বলার চেষ্টা করেছে। শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ বলেছে অত্যন্ত সাধু, অত্যন্ত সজ্জন ব্যক্তি। কিন্তু আপনারা যদি খুঁজেন তাহলে আপনারা দেখবেন এই বাংলাদেশে সিনসিয়ারলি যদি এই সরকার খুঁজে বের করতে পারে, দেখবেন বাংলাদেশের সম্পদের যে সম্পদ হওয়ার কথা, বাংলাদেশে যে লিকুইড মানে অ্যাসেট থাকার কথা, তার একটা বৃহত্তর অংশ, একটা বিশাল অংশ দেশের বাইরে চলে গেছে। এবং সেই মানুষরা যারা নিয়ে গেছে তারা কখনো দেশে ফিরবে না, সে নিয়ত করে নিয়ে গেছে, এবং সেটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দেখুন সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইন করেছে 4টা মামলা এস আলমের বিরুদ্ধে, যে ব্যাংক লুট করেছে, 7টা ব্যাংকের মালিক এবং 7টা ব্যাংক ধ্বংস করেছে, সেই লোকটার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং আলোচনাও করা যাবে না, সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বলেন, একটা ডাকাতের পক্ষে রায় দিয়েছে, ডাকাতের বিপক্ষে নয়। আপনি কলা চুরি করবেন, কচু চুরি করবেন, আপনার বিরাট বিচার আছে আপনার জন্য, কিন্তু ওই সব লোকের কোনো বিচারই নেই। আপনি দেখবেন কিছুদিন আগে আপনাদের বসুন্ধরা গ্রুপের শাহ আলম সাহেব কীরকম বক্তৃতা দিয়েছে, এসব বক্তৃতা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। কী পরিমাণ সম্পদ, এটার কোনো জায়গা যেখানে ধরবেন আপনি সেইখান থেকে এই সম্পদ দূর, যে জায়গায় আপনি টাচ করবেন সেখানেই সম্পদ দূর। আপনি পুলিশরা কী করেছে আপনারা দেখছেন, নির্বাচনে এরকম করেছে কেন? নির্বাচনে এরকম করেছে কারণ এই বিষয়ে যেন কেউ কোনো কথা না বলতে পারে, কেউ কথা না বলতে পারে। সেই কারণে তারা এই কার্যক্রমগুলো করছে। 3টা অর্গানকেই তারা ধ্বংস করেছে, জুডিশিয়ারি ধ্বংস করেছে ফার্স্ট, দেন আপনার ডেমোক্রেসিটাকে ধ্বংস করেছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ধ্বংস করেছে 2টা, তারপরে আপনার ধরেন আপনার পার্লামেন্টকে ধ্বংস করেছে। তাই পার্লামেন্টকে ধ্বংস করেছে মানে জুডিশিয়ারিকে আগে আটকাইছে, তারপর পার্লামেন্টকে আটকাইছে। তা পার্লামেন্টে কেউ কথা না বলতে পারে সেটা করেছে, তারপর নিশ্চিত করেছে আবার জুডিশিয়ারিতে কেউ কথা না বলতে পারে। সেই জন্য বাংলাদেশ এই গভর্নমেন্ট দেখবেন, শেখ হাসিনার গভর্নমেন্ট প্রথম আসার পরে আপনার জুডিশিয়ারিতে 60 জন না 65 জন লোক নিয়োগ দিয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সকলেরই। এবং সেই বিচারক নিয়োগ দিয়েছে, সেই বিচারকরা এই কার্যক্রম করছে, সেই বিচারক খুন পর্যন্ত আছে, খুনের আসামি আনতে তাও বিচারক হয়েছে এই বাংলাদেশে, সেটা আপনারা জানেন, আপনারা দেখছেন। তো সেই বিচারকরা এমন বিচার করেছে কোন বিচারে হাসিনার সুবিধা হয় শেখ হাসিনার এবং বাকিদের সবার অসুবিধা হয়। এই দেশের মানুষ থাকতে থাকতে এমন একটা পর্যায়ে এসে পড়ছে, মানে কিছু একটা পার্সেন্টেজ মানুষ, সেটা ধরেন 10% বা 10-12% এরকম মানুষ শেখ হাসিনাকে সমর্থন করা, যারা অন্ধ এবং যারা লুটপাটের ভাগদার হয়েছে, এরকম মানুষ যারা সাধারণ আওয়ামী লীগের লোকেরাও তারা আওয়ামী লীগকে পছন্দ করতো না, এরকম একটা পর্যায়ে নিয়ে এসে দাঁড়া করিয়েছিল। এবং যে কোনো জায়গায় আপনি তো ধরেন এইটা তো একটা, আমি বলি যে 1/11-এর পরে যেটা, এই যে 1/11 যখন হয়েছিল তখন যে মানে সেনাবাহিনী বা অন্যান্য যে স্ট্রংলি ধরেছিল, সে স্ট্রংলি এখন ধরছে না। আজকে দেখেন আমাদের ওই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি রাস্তায় পাওয়া গেছে, 2 কোটি টাকার দামে, 3 কোটি টাকার দামে, একটা পাদের রাস্তায় ফেলাই রেখে গেছে। আপনি যদি এই স্টাইলে যান, ওইকে তখন চিফ জাস্টিস রুহুল আমিন, তার একটা কাজ ছিল যে তার আর্মিরা বলছে আমরা ধৈর্য নিয়ে দেবো, আপনি জামিন দিতে পারবেন না, কোনো জামিন নেই, নো জামিন বিজনেস। তো তখন 2 পক্ষই ধরছে, আওয়ামী লীগ ধরছে, বিএনপি ধরছে, অন্যান্য যারা বিভিন্ন সব ধরছে। ধরার পরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে মানে তখন পরিস্থিতি হয়েছে। তখন তো অনেক তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছে, তারেক রহমান সাহেবের আজ পর্যন্ত কিছু বাইর করতে পারে, 1 টাকাও না, 1 টাকাও বাইর করতে পারে না কোনো জায়গা থেকে। আমি তারেক রহমান সাহেবের পক্ষে বলতে চাই না, বলতে চাচ্ছি এইটা যে সেই পরিস্থিতিটা যদি এখন তৈরি করা সম্ভব হতো, এই সরকার যদি করতো, তাহলে যে পরিমাণ সম্পদ এখনও দেশে আছে, ডলার বানানো অবস্থায় আছে ঘরের মধ্যে, সেই পরিমাণ সম্পদ দিয়েও কিন্তু এই দেশ আরও অনেক দিন চালানো সম্ভব। যে পরিমাণ টাকা তাদের বালিশের খোলের মধ্যে, তাদের ঘরের মধ্যে, তাদের ঘরের মাটির নিচে এবং বিভিন্ন জায়গায় লুকায়িত আছে,
বিদেশি টাকা এবং সব ডলারের ক্রাইসিস কেন, সবাই টাকা চিন্তা করেছে যে ডলার নিয়ে যাবে, যে কারণে টাকা কেউ রাখে নাই, সব ডলার বানিয়েছে তারা নিজেরা ডলার বানিয়ে এমন করে রাখছে। আবার আপনি যে বাড়িতে হাত দেবেন সেখানে ডলার পাবেন, এখন যেখানে হাত দেবেন সেখানে ডলার পাবেন। তো সেই ডলার বানিয়ে রাখছে, যে কারণে ডলারের এই ক্রাইসিসটা অল অন এ সাডেন ক্রাইসিস তৈরি হয়েছে। এখানে প্রশ্ন হলো যে এই ভদ্রমহিলা উনি এই গভর্নমেন্টে বসার পরে, ভদ্রমহিলা বললে অসুবিধা, ভদ্র শব্দটারও একটা অপমান হয় এ ব্যাপারে। লুটপাটের একটা সীমা রাখা উচিত মানুষের। একটা দেশ, এই দেশটার 18 কোটি মানুষ, কোথায় যেতে পারে এই মানুষগুলো? এই মানুষগুলো যাবে কোথায়? ভিক্ষা করতেই পারে, যাবে কোথায় এতগুলো মানুষ? সেই ভিক্ষার জায়গাটা তো অন্তত অ্যাটলিস্ট তা সেভ করা উচিত ছিল, সেই ভিক্ষার জায়গা সেভ করে নেয়। এটা একটা মনে করছে লাখে হাজার সম্পদ, যত সম্ভব পরিমাণ সে লুট করার কম সম্ভব সেই পরিমাণ সম্পদে সে লুট করার চেষ্টা করেছে, যে কোনো পদ্ধতিতে হোক, কোনো পদ্ধতি বাদে। নাহলে 5 বিলিয়ন ডলার এই দেশে, বাংলাদেশের গভর্নমেন্ট অ্যাকাউন্টে এখন $5 বিলিয়ন নাই, ক্যাশ ডলার নাই যা খরচ করতে পারে। এই রেমিটেন্স যা আসে তাই খরচ করে গভর্নমেন্ট, সেই টাকাই আবার এক্সপোর্ট ইম্পোর্টে খরচ করতেছে। কাজে $5 বিলিয়ন একটা প্রজেক্ট থেকে নিয়েছে এক মহিলা, তো সেটা আবার তার বোনের ছেলে। আবার দেখেন দেশপ্রেম কীরকম, সেই নিজে একটা দেশে আছে, তার বোন বিদেশে থাকে, বিদেশে লন্ডনে, তার বোনের ছেলে মেয়েরা ওখানে থাকে, একজন বউই থাকে ফিনল্যান্ডে, আর মেয়ে ছেলে থাকে আমেরিকাতে। অর্থাৎ তার ফ্যামিলির কোনো লোক এই দেশে নাই। এখানে লুটপাটের জায়গা, এখানে লুটপাট করবে, ওখানে নিয়ে যাবে। তো আমি বলতে চাই আপনাদের কাছে এটা, মানে ভাই আরো শুনবো আমি এরপরে এসে আমি শুনে আসি ডক্টর নুরুল আজহার ভাই যেটি বলছিলেন আপনি সুশাসনের কথা আমরা বলি, যে সুশাসন প্রক্রিয়াটা কিভাবে বাধাগ্রস্ত হলো। আপনার অনেক কিছুই বলেছেন মনি ভাই, জাতীয় পার্টির কথাও বলেছেন যে জাতীয় পার্টিকে বাধ্য করা হয়েছে, এমন হয়েছে জাতীয় পার্টি বিরোধী দলে মন্ত্রীতেও ছিল নানা সময়ে আর কি। সেখানে আসলে শক্ত ভূমিকা রাখতে পারেনি কেন রাজনৈতিক দলগুলো? যে এই যে সুশাসন গণতন্ত্র দুইটাই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনি কোনোটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটা হবে না। গণতন্ত্রই ফার্স্ট প্রতিষ্ঠিত হওয়ার পরেই তারাই সুশাসন প্রতিষ্ঠা করবে এবং প্রতিটা মানুষের দোরগোড়ায় সেই সুশাসন যেটা এসএ সাহেব করছিল, যেমন মনে করেন উপজেলা, তারপরে আপনার 4টা ডিস্ট্রিক্টে হাইকোর্ট উনি প্রতিষ্ঠা করেছে, সেটা আন্দোলনের মুখে এটা বাধাগ্রস্ত হয়েছে, বিভিন্নভাবে এইগুলি করা হয়েছে। তো আমরা নিজের পায়ে তো নিজে এই যে উনি যে অপকর্মগুলি করাইছে মানুষের দিয়া, ওনার নামে কোনো সমালোচনা। আমি যখন জার্মানিতে ছিলাম 82-তে, তখন আমি দেখছি যে ফ্র্যাঙ্কফুর্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তখন স্মিথ ছিল প্রেসিডেন্ট, সিপিডি ওই পার্টির নাম আর কি, সে ছিল প্রেসিডেন্ট আর কি, তখন চ্যান্সেলর বলে আর কি, সে ছিল প্রেসিডেন্ট জার্মানির। তখন ইস্ট ওয়েস্ট দুইটাই আলাদা আলাদা ছিল। তখন তারে বলছিল যে তুই যে চিনির দাম বাড়াইলি ওই দিনের, আর কাপড়ের ইয়াতে বাড়াইলি, তোর কি বাপের টাকা? আর উনার নামে কোনো সমালোচনা করা যাবে না। একটা শব্দগুলো উনি ডিজিটাল সিকিউরিটি আইনে নিয়ে নির্যাতন, টর্চার বিভিন্নভাবে করবো। উনি পাখিজা একটা ছেলে মনে হয় না একটা মেয়ে লিখছিল পাখিজা উনার নামের সাথে, এটা কেন লিখলো? মানে এমন এক ফেরেস্তা আমাদের দেশে কায়েম করছিল রাজত্ব, যে ফেরেস্তার নাম পর্যন্ত মুখে নেওয়া যাবে না, নিলেই তার জেল জরিমানা তো আছেই। তারপরে দেখেন এস আলম গুরু 19টা, ওরা 3 জন মিলা, এস আলম গ্রুপ, দরবের বাবা আর হইলো আপনার আরেকজন সহ 19টা ব্যাংকে তারা কাবু বানাই দিচ্ছে। পূবালী ব্যাংকে আমার এক ক্লায়েন্ট গেল, আমার বললো 47,000 টাকার জন্য আমার 4 ঘন্টা বসায় রাখছে, তারপর বলছে আপনি 4টার পরে আসেন, 40,000 টাকা দিতে পারতেছে না। ফুতুর মানে ভোগলা বানাইতে বানাইতে খাইতে খাইতে এটার মানে আপনার তলা পর্যন্ত শেষ করে ফেলাইছে, যেগুলি যা যতটুকু করার। আপনি দেখেন এই যে আমাদের ইয়াতে যে ভর্তুকি দেয় তেলের ব্যাপারে, এই যে আমরা ফুয়েল যে গাড়ি চালাই, উনি হাসিরে কইছিল 28,000 কোটি টাকা, সেটা কিন্তু কাটায় উঠাইয়া 35,000 কোটি টাকা লাভবান ছিল। ওই উনি কী করলো, একদিনে তেলের দাম বাড়ায়, মনে আছে কিনা আপনার ভালো থাকার কথা, 78 টাকা তেল ছিল, হ্যাঁ, ওইটারে 135 টাকা বানায়, ওই 35,000 কোটি টাকা উনি নিয়ে উন্নয়নের খাতে লাগবে। উনি একটা আইনও পাস করছে, মানে আপনার বিভিন্ন সেক্টর, আপনি মনে করেন একটা সেক্টর আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনার যেখানে প্রচুর ইনকাম হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ইয়ার পরে যে অতিরিক্ত টাকা, ওই আইনটা এমনভাবে পাস করা হয়েছে যে প্রাইম মিনিস্টার তার ক্ষমতা বলে আপনার এখান থেকে ফান্ড নিয়ে উনি অন্য জায়গায় দিবে এবং ভাগাভাগি করে নিতে পারে, এই ধরনের সিস্টেম করে রাখছে। আপনি দেখেন 17 বছরে পৃথিবীর কোনো রাষ্ট্র আছে এতগুলি মন্ত্রী বানিয়েছে, 70-75টা মন্ত্রী, একটা মন্ত্রী, সবগুলি মন্ত্রী কিন্তু ফেরেস্তা ছিল, একটা মন্ত্রী সাসপেন্ড হইতে হয় নাই। রেল দুর্ঘটনা হইতে শুরু করে, আলুর দাম হইতে, টিপু মুন্সি হইতে শুরু করে, এই মুন্সি সেই মুন্সি, কেউ কিন্তু সাসপেন্ড হয় নাই, দীপুমণি হইতে। এরা হইলো ফেরেস্তার থেকে একদম একদম আল্লাহর ঐশ্বরিক শক্তি নিয়ে তারা আসছে। পৃথিবীর কোন রাষ্ট্রে আপনি ভারতে যদি ধরেন রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে রিজাইন দিয়ে বহিষ্কার করা হয়েছে, এমন একটা মন্ত্রী উনি করছে। উনি ওনারে জিজ্ঞেস করলে উনি বলেন না আমার মন্ত্রীরা তো এগুলি করতেই পারে না। তো এই যে উনি এগুলি তৈরি করে, ক্ষেত্রগুলি তৈরি করে রাখছে, এটারই বিস্ফোরণ ঘটার কারণে উনি কিন্তু। আমার এখানে কয়েকটা প্রস্তাব আছে, যেমন মনে করেন যেটা সংস্কারের, যারা সংস্কার করবে, আমি মনে করি এই জিনিসগুলি তাদের মাথায় রেখে কাজগুলি করলে আমার মনে কিছুটা হলো। পরে এসে শুনবো যে কি প্রস্তাবনা কি করলে ভালো হয়। আমরা খন্দকার আমিন যেটি বলছিলেন ডক্টর নুরুল আজহার, যে কিভাবে কেন
কার প্রশ্রয়ে? সরকারই যদি কাঠগড়ে দাঁড়ায়, জনগণ যাবে কোথায়? জি, ধন্যবাদ। তো আমি এইটাও তো বলতে পারি যে এখন বর্তমান যে সরকার আছে, এবং সরকার তো অ্যাকচুয়ালি ওই সচিবদের দিয়েই তো চালাতে হয়, নির্বাহী ক্ষমতা তো সচিবরাই করে। এখন কিন্তু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে বিভিন্ন সরকারি দপ্তর পরিদপ্তরে, আমার তিক্ত অভিজ্ঞতা আছে, হয়রানি হতে হয়, তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, যেহেতু ব্যবসা বাণিজ্য করি। তাদেরকে যদি আমি স্যার না বলি, তাহলে আরেকজনের কাছে বলবে যে ওই লোকটা আমাকে গালি দিয়ে গেছে, খন্দকার আসছিল কি ব্যবসা করে, সে আমাকে গালি দিয়ে গেছে, আমি তাকে স্যারটা বলি নাই কেন, এইটাই আমার দোষ। তো এই ধরনের তো আমলা আছে আমাদের দেশে। তো আমি সেই আমলাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এখন যারা মেধাবী আছে, যারা এতদিন অবহেলিত ছিল, এখন কিন্তু সেই যোগ্যতা, সেই সময়টা তাদের হয়েছে। আমি চাবো যে এই সময়ের মধ্যে তাদের মেধা দিয়ে আমাদের দেশটাকে সুন্দরভাবে করবে। কেন এই যে উপদেষ্টা মণ্ডলী বা ইন্টারিম পিরিয়ডের যে গভর্নমেন্ট হয়েছে, গভর্নমেন্ট তো তারা দেখবে, তারা চালাবে কিন্তু সচিবদের মাধ্যমে চালাবে। তো সুতরাং আমি মনে করি যে মেধাবী যে সচিব যারা আছে, তাদের দায়িত্ব পালন করবে, কারণ পিছু টান থাকবে না, এখানে অন্য কেউ টেলিফোন করবে না, তাকে তাদের দায়িত্ব পালন করতে পারবে। সেখানে আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে আমাদের বাংলাদেশকে, আমরা যে সাফারার ছিলাম, বিশেষ করে ব্যবসায়ীরা, সেই সাফারার জন্য আমরা না হই। আমরা চাই যে আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের কর্মদক্ষতা অনুযায়ী আমরা ব্যবসা পরিচালিত করতে পারি। এবং আমি বলবো যে আমি যদি ব্যবসা করতে চাই, বেশি মুনাফা করতে চাই, আমি যদি সাধারণ জনগণকে ঠকাতে চাই, তাহলে অবশ্যই বর্তমান সরকার আমাকে ধরবে, আমাকে বিচারের সম্মুখীন করবে। তখনই আমি মনে করি যে সবাই যার দিকে তারা সঠিক পথে চলতে বাধ্য হবে। এই যে এখন দেখুন যে আমি সেই কাঁচা বাজার থেকে আরম্ভ করে ফুটপাতে বলছি, এবং আমাদের মুরগি পট্টি বলেন, যেখানে বলেন, এখানে তো এখন কোনো চাঁদাবাজি নেই। কিন্তু চাঁদাবাজি যেহেতু নেই, এখন কিন্তু আমাদের জিনিসপত্রের দামটা কমা উচিত, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে, এখনও কিন্তু সেইভাবে কমেনি। পেঁয়াজ কিন্তু এখনও আমাদের 100 টাকার উপরে কিনতে হচ্ছে। আলু কিন্তু এখনও আমরা সেই 50 টাকার উপরে কিনছি, আলু এখনও 50 টাকার উপরে কিনছি। এই দুইটা জিনিস বেশি আমাদের ব্যবহার হয়। তো সুতরাং কেন কমছে না, এটা আমি মনে করি যে অবশ্যই কঠোর মনিটরিং তারা করবে। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যারা আছেন উপদেষ্টা, তারা তো এই বর্তমান যারা সচিব আছে তাদের দিয়ে তো কাজ করাবে। যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের 8টা উইংস আছে, 8টা উইংসে তাদের দায়িত্ব থাকবে যে কিভাবে আমাদের চাহিদা কত, গতবার আমাদের কতটুকু আমরা ইম্পোর্ট করেছি, এবার কি করব, এবং কি ধরনের ফসল হয়েছে, এবং সমন্বয়হীনতা না করে সমন্বয়ের মধ্যে এনে যদি তারা দায়িত্ব পালন করে, আমি মনে করি প্রতিটা জিনিসের দামই আপনার কমে যাবে। এবং আমি খুব আশাবাদী এবং খুব পজিটিভ এই কারণে যে বলতেছে যে আমাদের টাকা পয়সা নেই, একেবারে ফাঁকা। হ্যাঁ, এটার সাথে আমি একমত। তারপর আমি মনে করি এখন কিন্তু অনেকেই যারা টাকা ঘরে রেখেছিল রাজনীতি ছাড়াও, জি আমি আশা হারাই নাই। আমি যেহেতু পজিটিভ, আমি বলি যে ইনশাল্লাহ আমাদের দেশ ঘুরে দাঁড়াবে। এবং এখনই কেন জানি আমার মনে হচ্ছে, আমি দেখছি অনেকেই কিন্তু টাকা এখন ব্যাংকে রাখছে, যারা বাসায় ছিল, যারা রেখে দিচ্ছে, তারা রাজনীতি করে না, বাট তারা টাকা সেফ মনে করে নেয় ব্যাংকে। কিন্তু এখন কিন্তু তাদের মধ্যে সেই ট্রাস্টটা, সেই বিশ্বাসটা সৃষ্টি হয়েছে, এবং তারা কিন্তু আস্তে আস্তে ব্যাংকে টাকা রাখা শুরু করেছে। এবং যে কথা বললাম যে রেমিটেন্সও বেড়ে গেছে, এবং যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের এত মানে দেশপ্রেম আপনি চিন্তাই করা যায় না। তারা তো বলেছিল যে আমরা 1 টাকা পাঠাবো না, এখন তারা একবারে তারা পাঠাচ্ছে, বলছেন আমার দেশকে বাঁচাতে হবে। তো এই কারণে আমি মনে করছি এখন শুধু আমাদের সুশৃঙ্খল এবং যারা উপদেষ্টা আছে, তাদের সারাক্ষণ দায়িত্ব, এবং আমি এটা বলতে চাই যে তারা কম কথা বলবে, কাজ বেশি করবে। এটা আমার কেন জানি একটু আমার যে তারা কম কথা বলবে, কাজ বেশি করবে, এই কাজ করে দেখা। নুরুল ইসলাম মনি ভাই আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। আমরা অনেক কথা, অনেক আলোচনা হলো। আসলে তত্ত্বাবধায়ক, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে, সুষ্ঠু নির্বাচন তাদের লক্ষ্য। প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পরেই সুষ্ঠু নির্বাচন। সংস্কার প্রক্রিয়া বা সংস্কারের বিষয়গুলো কি আসলে দীর্ঘায়িত হবে কিনা, আপনার কি মনে হয়? এখানে দুটি বিষয় একদম পরিষ্কার, সকলেরই জানা উচিত। ওনাদেরও এখানে যারা সরকারে বসেছেন, তাদের কিন্তু একটা সরকার চালাবার একটা লম্বা অভিজ্ঞতা খুব কারো আছে, আর আমি মনে করি না, আমি এটা আমার ব্যক্তিগত নেই বলা চলে, দুজন আছেন। তারা স্বপ্ন অনেক বেশি আছে, এটা সত্যি কথা, ইচ্ছাও আছে।
কিন্তু অভিজ্ঞতার কারণে সমস্যা হতে পারে, সে সমস্যাটা দেখা যায়, মানে দৃশ্যমান আমার কাছে মনে হয়। কারণ বিশাল পরিমাণ অর্থ নিয়ে এই পতিত সরকার এবং তার সহযোগীরা বসে আছে। পাশে একটা বৃহত্তর কান্ট্রি আমাদের পাশে, আমাদের বন্ধু রাষ্ট্র সবসময় খাবার জন্য বসে আছে, কেমন করে খাবে? তো কাজে এই দুইটা শক্তি একসাথে কাজ করবে এই সরকারের বিরুদ্ধে। কাজে সেখানে আমার স্পেসিফিক কিছু সাজেশন আছে। তার আগেও আমি বলতে চাই যে এই সরকার প্রত্যাশা করে, বা মানুষ, এই দেশের গণমানুষ সবাই প্রত্যাশা করে, একমাত্র আওয়ামী লীগ বাদে, আওয়ামী লীগের নির্দিষ্ট কিছু সুবিধাভোগী লোক ছাড়া এবং চোর ছাড়া আর সকল মানুষই প্রত্যাশা করে দেশটা বাঁচুক, আর দেশটা মৃত্যু সজ্জায় দাঁড়া করিয়েছে। তো সেক্ষেত্রে ধরুন যে এই সরকারকে সহযোগিতা নিতে হবে যেভাবে হোক। এই গণমানুষের সহযোগিতা, গণমানুষ কেমনি সহযোগিতা করবে? তাদের সহযোগিতা করার তো কোনো রাস্তা নেই। ভোট দিয়ে তো সহযোগিতা হয়তো সেটা একটা পর্যায়ে গিয়ে করতে পারবে, কিন্তু কোশ্চেন হলো পপুলার দল যারা এখানে আছে, বিএনপি আছে, জামাত আছে, বা অন্যান্য দল যা আছে সব মিলে, তাদের সাথে বসে একটা আলোচনা করে একটা পর্যায়ে তাদের আসে, তাদের সমর্থন নিতে হবে। আমি মনে করি সেটা ভোটের মাধ্যমেও অন্য যে এরই মধ্যে সবাই সমর্থন দিয়েছে, সেই সমর্থনটা এই সরকারটা যাতে নির্বিঘ্নে এবং তাদের স্বাধীনভাবে চলতে পারে এবং এই সংস্কারগুলো করতে পারে, এরকম একটা ব্রিদিং টাইম তাদেরও দিতে হবে। এবং তাদের সকলেরই সহযোগিতার জন্য আমি আপনার মাধ্যমে আমি জাতিকে সবাইকে আহ্বান জানাতে চাই, এই সরকারকে অতটুকু সহযোগিতা করা অ্যাটলিস্ট যেন চালাতে পারে। এই সরকারকে কিন্তু ব্যাহত করার জন্য, তার পদে পদে তার বাধাগ্রস্ত করার জন্য একটা পাশে প্রতিবেশী দেশ, আমাদের দেশের, আপনি একটা কথা বলি, 90টার উপরে MOU এবং চুক্তি হয়েছে ভারতের সাথে গত 15 বছর, 90টার উপরে। মানুষ জানে 10টার কথা, এই সম্প্রতি 10টার কথা, কিন্তু গত 15 বছর 90টার উপরে MOU এবং চুক্তি হয়েছে। সেই 90টা চুক্তিতে কি দেই নেই আমরা সেইটা বলেন। যদি উত্তর এইভাবে বলা হয় যে কি দেওয়া বাকি আছে, এইটাই হয়েছে অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্ষেত্রে। কি দেওয়া বাকি আছে? আমার আকাশ নিয়ে গেছে, আমাদের দেশের বন্দর নিয়ে গেছে, এই ডামাডোলের মাঝখানেও চালনা বন্দর নিয়ে গেছে, এই ডামাডোলের মাঝখানে। তারপর ট্রেন পাঠাবে এখান থেকে, ট্রেনের তো আবার দেখেন একটা ওই যে তাদের ট্রানজিট করিডোর, ট্রান্সশিপমেন্ট যা কিছু সব। আপনার মনে আছে কিনা, মনে থাকতে পারে 2001 সালে আমি বিএনপি থেকে এর আগে আমি 2 বছর স্বতন্ত্র এমপি হয়েছি। তো আমি 91 সালে স্বতন্ত্র হয়েছি, তখন 2 জন স্বতন্ত্র হয়েছে, মেজর হাফিজ এবং আমি 2 জন। তো 2001 সালে তখন নির্বাচন করি, তার আগে আমি বিএনপি করি, বর্তমানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আবার দেশ নেত্রী 6টা লং মার্চ হয়েছিল। আপনার মনে থাকার কথা, আপনাদের সকলেরই মনে থাকার কথা। সেটা বিভিন্ন জায়গায় আমরা করিডোর দেবো না, শুধু একটা লাইন ছিল করিডোর দেবো না, অর্থাৎ ওইখান থেকে এখানে যাবে, আমরা ওইখান থেকে ব্যবহার করা যাবে না। এটার জন্য আমরা 2/3 মেজরিটি বেশি পেয়েছিলাম, মানে 2/3 মেজরিটি 200 সিট পেয়েছি, আমরা 211টা বা 12টা সিট পেয়েছিলাম ওই রকম সময়। করিডোর দেবো না, আর এখন তো করিডোর দূরের কথা, করিডোর হলো মাথার একটা কেশ, আর এখন সমগ্র শরীরে দিয়ে দিয়েছি। ব্যাপারটা এরকম হয়ে গেছে। আপনি যেখানে ধরেন আপনার ওখানে 17 কিলোমিটার জায়গা আছে। আমি এই মানুষের জানার জন্য বলতে চাই যে আমাদের একটা জায়গা তারা এটা দখল করেছে 1975 সালে, সেটা দখল করেছে 74 সালে, ওই যে দখল করেছে সেটা হলো আপনার সিকিমটা দখল করেছে। সিকিমের এক পাশে হলো ভুটান, আর এক পাশে হলো নেপাল, পূব পাশে ভুটান, পশ্চিম পাশে নেপাল। সিকিমের এখানে মাত্র 17 কিলোমিটার জায়গা আছে। এই 17 কিলোমিটারে দিল্লি থেকে গাড়ি আসতে 17 মিনিট 3 দিন, 3.5 দিন আর 4 দিন লেগে যায়। 7 যে কারণে 7 কোনো উন্নয়ন না। তাদের টার্গেট হলো তারা দৈর্ঘ্যপ্রস্থে টানা করবে এবং তাদের ম্যাপ ডিসিশন দিতে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের কথা আমরা বলি, স্বাধীনতা যুদ্ধ আমরা বলি নিজেরা, স্বাধীনতা যুদ্ধ এটা স্বীকার আমরা নিজেরা বলি, কিন্তু ভারত তো এটা স্বীকার করে কখনো। ভারতে এই যে আমাদের ধরুন এই রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছে কার কাছে? ভারতের কাছে। সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক MAG ওসমানী আসতেই পারেনি, তাকে সিলেটে গুলি করা হয়েছে এবং সে হেলিকপ্টার সিলেটে নামতে বাধ্য হয়েছে। তার সাথে ছিল ডক্টর জাফরুল্লাহ ছিল, যিনি মারা গেছেন। তার লেখার মধ্যে আমি নিজে পড়েছি। আচ্ছা, তো এরা তারপর ধরেন 98,000 পাকিস্তানি সৈন্য ছিল বাংলাদেশে, যারা রিপেট্রিয়েটেড হয়েছে এবং যারা পাকিস্তানে ফিরে গেছে। সেই চুক্তিতে শেখ মুজিবুর রহমান এজ প্রধানমন্ত্রী হিসেবে স্বাক্ষর করতে পারেন নাই, সে স্বাক্ষর করেছে ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো। ওদের সকল ডকুমেন্ট এটা পাকিস্তান ভারত যুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতার কোনো যুদ্ধের নামই নেই। ওরা মনে করে এটা ওদের অংশ, এই ওদের অংশ মনে করেই তারা সেইভাবে চাইছে একটা শিখণ্ডী শেখ হাসিনাকে বসাইছে, বসিয়ে এটাকে খাওয়ার জন্য যা করা দরকার তাই করছে। লেন্দুর দর্জিকে বসিয়ে যেমন তারা খেয়েছিল, কি যেন সিকিম খেয়েছে, এক্স্যাক্টলি শেখ হাসিনাকে বসিয়ে তারা বাংলাদেশ খাওয়ার চেষ্টা করছে। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই, আপনাদের সজাগ হওয়ার সময় এসেছে। আপনারা যদি দেশকে ছেড়ে দিতে চান তাহলে শেখ হাসিনার মতন, শেখ হাসিনা বলছে না 7 দিন আগে বলছে শেখ হাসিনা পালায় না, তার শক্তি ছিল কি? তার শক্তি ছিল কিছু
শিখণ্ডী লোকেরা যারা এই যে ধরেন আমলা, এই যে সুশাসনের কথা বলেছেন, সুশাসনের কথা কিছুই বলতে পারেনি। সুশাসন কি দিয়ে নিশ্চিত করে? মাছের পচন হয় মাথায়, তো মাথা পচে শেখ হাসিনা নিজেই নিজে ডাকাতি করেছে, কাজে তার সুশাসনে তার লোকের লোক কি করবে? সবাই ডাকাতি করেছে। এখন একটা দেখেন একজন সেক্রেটারি, কোন সেক্রেটারি, শাহ কামাল সচিব, তার বাসার থেকে দেন 3 কোটি 3.5 কোটি টাকা, বাসায় টাকা 2-3 বছর আগে রিটায়ার করেছে। এইরকম সকলের লুটপাট সবাই মিলে যৌথভাবে করছে, এবং একটা যৌথভাবে একটা সিন্ডিকেট, একটা নেক্সাস তৈরি করেছিল, এবং সেটা দেশটাকে খাওয়ার ব্যবস্থা করেছে। ইসলাম মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করব। ডক্টর নুরুল আজহার, আমরা আলোচনা শেষ করতে চাই দুর্নীতির সিন্ডিকেট, যেটি মনি ভাই বললেন যে স্পষ্ট ছিল, এখন সেটি দৃশ্যমান হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এখন যে সিন্ডিকেটটা সেটা কিছুটা হলো কম আছে। ভাই যেটা বলছে যে দাম, এখন এই অভিযানে সেটি দৃশ্যমান হচ্ছে কিনা? দুর্নীতি যে সিন্ডিকেটের কথা আমরা বিভিন্ন হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই দৃশ্যমান হচ্ছে। এখনো তো তার উৎপাইতা রয়েছে, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে এখনো বাড়ানোর চেষ্টা আছে, কিন্তু ঘাপটি মেরে আছে। এরা কিন্তু এদের উচ্ছেদ করা খুব কঠিন হবে, যদিও কঠিন হবে, তবে আমি মনে করি যদি ছাত্র সমাজ যেহেতু নেমছে এবং জনতা তারা যদি এক থাকে তাহলে অবশ্যই এটা প্রতিহত করতে পারবে। তো আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে অবৈধ যত সম্পত্তি সব সরকারি কোষাগারে জমা দিতে, যদি না হয় তাহলে অর্ডিন্যান্সের মাধ্যমে এটা পাস করায় সেভাবে এটা করা উচিত আমি মনে করি। তা না হলে এই দেশ রক্ষা করা যাবে না। আপনি দেখেন পৃথিবীর সব দেশে রেফারেন্ডাম ভোট আছে, হানা আমরা করিডোর দিব, ঠিক আছে, আমি চাই না, আপনি চান, আপনি রেফারেন্ডাম ভোটে দিয়ে দিন, আপনি সব কিছু বাইন্দে রাখছেন, আপনি ডেমোক্রেসি বাইন্দে রাখছেন, বাইন্দে রাখছেন, সব কিছু। আমরা এই দেশে তাহলে আপনি অ্যাটমিক একটা বোমা মাইরা দেন, আমরা শেষ হয়ে যে আপনিই থাকেন, তাহলে তো আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? কোনো কিছু আমাদের এখানে করার ইয়ে নাই। আপনি দেখেন যে এই যে তাকসিন, তার কোনো যোগ্যতাই ছিল না, সেই প্রচুর লেখালেখি হয়েছে, তার কোন খুঁটির জোরে সে 25 লক্ষ কোটি টাকা সে আপনার লোন করে থেকে গেছে এখানে, এই টাকাটা কে পরিশোধ করব? এখন কি করবো? পানির রেট দিনে দিনে বাড়বো, দেখা যাব 1 লিটার পানি কিনতে যে 20 টাকা লাগে এখন লাগবে 30 টাকা, এইরকম অবস্থায় সে হয়ে গেছে। এখন সে কিভাবে পত্রিকায় লেখার পরও এই লোকটার পর্যন্ত সাসপেন্ড করে না, কারণ তাদের ভাগাভাগিটা ওইখানে হয়েছে। সে 6 মাস কিভাবে ইউএসএ থেকে অফিস করে বেতন সে নেয়, এবং 6,25,000 টাকা প্রেসিডেন্টের বেতনও তো 6,25,000 টাকা। কি গুণের কারণে, কি কোয়ালিটির কারণে? কারণ ওই কোয়ালিটি চাল ভাগা আর ভাগি, এই তো এই জিনিসটা। তো ঠিক আছে, খাইতে খাইতে কতটুক যাইতে পারে। দেখেন মিঠু কয়েকদিন আগে আসছে, তার নামে দুদকে প্রচুর মামলা আছে, সে একজন ঠিকাদার, এবং সে সে আমেরিকায় তার টাকা পয়সা সিজ করার পরে সে আসছে এখান থেকে, বলে আপনার তার নামে তো আছে, আপনার ইমিগ্রেশনও আছে, এয়ারপোর্ট ইমিগ্রেশনও তার নামে মামলা আছে, ওনারা বলে পায় না। তো শস্যের মধ্যে ভূত তাহলে পাবে কেন? কারণ উনি কিছু দিছে, উনি ভাগছে, উনি ঢুকছে, আবার বাইরে গেছে, আবার দুবাইতে উনি চলে গেছে, যা আছে। এই যে আরেফিন, কি সুন্দর লম্বা লোকটা, কত সুন্দর কথা বলে, 9 বছর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর। কোনোদিন শুনছেন যে ডবল থার্ড ডিভিশন, ট্রিপল থার্ড ডিভিশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রফেসর হওয়ার? এইগুলো এই দেশে হয়েছে, এমন কোনো অপকর্ম নাই যে না হয়েছে। তাইলে আজকে দেশটা কোন পর্যায়ে তারা নিয়ে গেছে? আপনি মনে করেন এই যে কোটাটা কেন বাতিল করলো? উচ্চ আদালতের মাধ্যমে যে বাতিলটা হইলো, যে কোটাটা যেটা ছিল, পরে হাইকোর্টে গিয়ে আবার বাতিল হইলো, তো এটা থেকে আন্দোলনটা শুরু। ওই যে নিজের লোক সব জায়গায় বসাইব, তো এইগুলি তো করা সঠিক হয় নাই। এই কারণে, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, এরশাদ সাহেবের সময় আপনার বিশেষ ক্যাডারে যখন এরশাদ সাহেবের কাছে আসলো এনএসএ রিপোর্ট, যে ছেলেটা আপনার ফার্স্ট হয়েছে আপনার এইবার বিসিএসে, সে হলো বিএনপি করে, ওনার কাছে রিপোর্ট, উনি দেখে গেলো সোভাট, বিএনপি করুক, সে জামাত করুক বা আওয়ামী লীগ করুক, তারে তোমরা নিয়োগ দিবা। তাহলে মেধার মূল্যায়ন উনি কীভাবে? এই রাষ্ট্রর প্রতিটা পলিটিশিয়ানরা এমনভাবে মন মানসিকতা তাদের হয়েছে, যেখানে যখন সুযোগ পাইছে সেখানে তারা উৎপাদিত রয়েছে, এবং সেইভাবে এই রাষ্ট্রের ধ্বংসলীলা পরিণত করছে। আজকে দেখেন এই যে দিনের ভোট রাত্র জাপান অ্যাম্বাসিডার বলাতে ওনারা খেপে গেল, ওনারা কি করলো, এই আবার শেষ হয়ে গেছে। তখন এই কথা একদমই সময় নেই। এরপরে আপনি দেখেন এই যে আইলো, যে আমেরিকার থেকে আইলো আপনার ওই যে ডোনাল্ড লু বলে মাপ চাইতেছে, ডোনাল্ড লু আইসে টাকা নিতে, এখানে যে ব্যবসার টাকা তাদের জমা হয়েছে $5 বিলিয়ন, সেই টাকাটা তারা রিটার্ন চাইছে বাংলাদেশ ব্যাংকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খন্দকার রুহুল আমিন, আলোচনা শেষ করব। রুহুল আমিন ভাই, আসলে প্রশ্ন আর করতে চাচ্ছি না, আমরা কি সংস্কার প্রক্রিয়া, সংস্কারটা আমি এটাই চাই, যেহেতু আমি ব্যবসার সাথে জড়িত, আপনি দেখেছেন আমি ব্যবসা নিয়ে বলার চেষ্টা করেছি, এবং আমি আশাবাদী যে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন, ওখানে দেখা গিয়েছে যে যিনি প্রেসিডেন্ট হবেন, উনি প্রাইম মিনিস্টার যদি ওনাকে আপনার সিলেক্ট না করেন বা ডিজাইন না থাকে, তাহলে সে হতে পারবে না। মানে ডাইরেক্ট নির্বাচনে আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবো না। তাহলে সে ব্যবসায়ীদের পক্ষে কিভাবে সে বার্গেনিং করবে?
তো সুতরাং আমি মনে করি এখান থেকে আমাদের সংস্কারটা হওয়া উচিত। ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন, ওখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর সব নির্বাচনের মাধ্যমে হবে। ওখানে কোনো আপনার অটো ডাইরেক্টর হতে পারবে না, এটা আমাদের করতে হবে। আরেকটা কথা আমি একটু চিন্তা করছি, আমাদের এখানে আপনার বেশ বড় বড় ব্যবসায়ী আছে যারা ধরেন কর্পোরেট খুব নাম করবা ব্যবসায়ী, আমি মনে করি তাদের ব্যবসা বন্ধ না করে দিয়ে তাদের যেন প্রশাসকের মাধ্যমে ওই ব্যবসাটা যেন পরিচালিত হয়, তাহলে দেখবেন চেইন অফ কমান্ডটা ঠিক থাকবে, ব্যবসায়ীদের মধ্যে আপনার একটা বিশ্বস্ত সৃষ্টি হবে এবং সাধারণ ক্রেতারাও কিন্তু ন্যায্য মূল্যে তাদের সেই দ্রব্যটা পাবে। এই কারণে আমি মনে করছি যে সেটা সম্পূর্ণ বন্ধ না করে দিয়ে বড় বড় যারা হয়তো ধরা পড়েছে বা বিদেশে গিয়েছে তাদের সেই প্রতিষ্ঠান যেন ঠিক মতো চলে। এবং আপনারা খেয়াল করবেন অল্প 4টা যদি আপনার সে কোম্পানি ধরেন এবং তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে তারা ব্যবসা করে, তারা যুক্ত আছে, এই এসেনশিয়াল গুডস তারা করে। সুতরাং এসেনশিয়াল গুডসের এখানে কোনোভাবে বাধা আসবে না, ওখানে প্রশাসক বা আপনার ওখানে ওয়াচ ডগের মাধ্যমে রেখে ওই ব্যবসা যেন ঠিক মতো করতে পারে, ঠিক থাকে আর কি। জি জি জি, সরবরাহটা ঠিক থাকলে আপনি তাহলে দ্রব্যমূল্য আপনার সাধারণ জনগণ পাবে এবং অস্থির হবে না। জি, খন্দকার রুহুল আমিন সিআইপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। নুরুল ইসলাম মনি, হাতে সময় নেন মনির, আরেকদিন আমরা আলোচনা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।